আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার প্রাদেশিক রাজধানী তাবরিজে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। শোকযাত্রায় অনেকের গায়ে ছিল কালো পোশাক। ইব্রাহিম রাইসির ছবি ও জাতীয় পতাকা দেখা গেছে অনেকের হাতে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে ট্রাকের ওপর জাতীয় পতাকা ও ফুল দিয়ে আচ্ছাদিত ছিল লাশগুলো। পেছনে পায়ে হেঁটে প্রিয় নেতাদের শেষবারের মতো বিদায় জানাচ্ছেন লাখো জনতা। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের কেন্দ্রস্থলে মঙ্গলবার প্রিয় নেতাদের বিদায় জানাতে সমবেত হয় জনতা। তাবরিজে শ্রদ্ধা নিবেদন শেষে আকাশপথে লাশ নেওয়া হয় রাজধানী তেহরানে। সেখান থেকে শিয়াদের পবিত্র স্থান কোম শহরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। কোমের আনুষ্ঠানিকতা শেষে আবার তেহরানে আনা হবে লাশ। তেহরানের সাধারণ জনগণকেও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। বুধবার তেহরানের গ্র্যান্ড মসৌলা মসজিদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরপর দাফনের জন্য ইব্রাহিম রাইসির লাশ তার নিজ শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। মাশহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, তারা পবিত্র এই শহরে রাইসিকে বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা করছেন। রাজধানী তেহরান থেকে আল জাজিরার রসুল সর্দার বলেছেন, ইরানের রাষ্ট্রীয় মর্যাদাবান ব্যক্তিদের শেষ বিদায়ের অনুষ্ঠানগুলো বেশ কয়েকটি স্থানে এবং বর্ধিত সময় নিয়ে হয়ে থাকে। এজন্যই লাশ নেওয়া হবে কোম শহর ও রাজধানী তেহরানে। এসব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দাফন সম্পন্ন হতে পারে। রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের মৃত্যু হয়। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারী দল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হবার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দুষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে। এক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে আছেন ল্যাভরভ। সেখানে তিনি এসব কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের এই দুর্ঘটনার পেছনের কারণ হিসেবে ল্যাভরভ বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তাদের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ ইরানের সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ল্যাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্রবাসী এটি অস্বীকার করে, কিন্তু সত্যিটা হল বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর ফলে তারা উড়োজাহাজ সহ যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যন্ত্র মেরামতে খুচরা যন্ত্রাংশ পায় না। গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। 1979 সালের বিপ্লবের আগে ইরানের পশ্চিমাপন্থী সরকার এই হেলিকপ্টার কিনেছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও বড় বড় কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানের আরোপিত কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে তাদের উড়োজাহাজের যন্ত্রাংশ পাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে ওঠে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল ইরান, কিন্তু তারা সহায়তা করতে পারেনি। প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ইরান সরকার আমাদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছিল। আমরা জানিয়েছিলাম আমরা সহায়তা করতে পারলে খুশি হব। এমন পরিস্থিতিতে আমরা যে কোনো সরকারের প্রতি সম্মান জানিয়ে এই কাজ করব। জো বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, তবে প্রয়োজনীয় পরিকল্পনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট অন্যান্য কারণে আমরা সেই সহায়তা দিতে পারিনি। ম্যাথিউ মিলার জানান, গত রোববার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার পরপরই ওয়াশিংটনের সহায়তা চায় তেহরান। এ বিষয়ে আর কোনো তথ্য দেননি ম্যাথিউ মিলার। গাজা উপত্যকার প্রতিরোধ যুদ্ধের 228তম দিন ছিল মঙ্গলবার। এদিন বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, গাজার ওমর আল খাত্তাব মসজিদের কাছে এক হামলায় বেশ কিছু দখলদার সেনা নিহত ও আহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি পদাতিক দলের ওপর অ্যান্টি পার্সোনেল শিল দিয়ে হামলা চালিয়েছেন। একই এলাকার ফ্রন্টলাইন থেকে ফেরা যোদ্ধারা জানিয়েছেন, তারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে 3টি মার্কাভা ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছেন। এই দুটি হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে,
উত্তর গাজার তাল আলে জাতার এলাকায় একটি বাড়িতে অবস্থান করা ইসরায়েলি সেনাদের ওপর দুর্গ বিধ্বংসী টিবিজি শেল দিয়ে হামলা চালানো হয়েছে। একই এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্কের কাছে বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম। ভিডিওতে দেখা গেছে টানেল থেকে বের হয়ে একজন যোদ্ধা ট্যাঙ্কের কাছে বোমা রেখে ফিরে আসছেন। এছাড়া ওমর ইবনে আল খাত্তাব মসজিদের কাছে দখলদার সেনাদের ওপর অ্যান্টি পার্সোনাল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। উত্তর গাজার তাল আল জাত্তার এলাকায় ৫ ইসরায়েলি সেনার ওপর হ্যান্ড গ্রেনেড ছুড়েছে হামাস যোদ্ধারা। এরপর খুব কাছ থেকে ওই সেনাদের ওপর গুলিবর্ষণ করে হত্যা করা হয়। আল বশির মসজিদের কাছেও ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। নেতজারিম এলাকায় এক ইসরায়েলি সেনাকে স্নাইপার শটে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে যথারীতি মঙ্গলবারও বেশ কিছু হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াতিনের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের আল মার্জ এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপর আর্টিলারি হামলা চালানো হয়েছে। এরপর কারান্তিনা পার্বত্য এলাকায় ইহুদিবাদী সেনাদের একটি সমাবেশ স্থলের ওপর আরেকটি হামলা চালানো হয়। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর বড় ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিন ইসরায়েলের রাহিব মিলিটারি সাইটে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর শেবা ফার্মস এলাকায় রুয়েসাদ আল কারান সেনাঘাঁটিতে গাইডেড মিসাইল হামলা চালানো হয়। এর আগে এদিন সকালে আল রাহিব সেনাঘাঁটিতে রকেট ও আর্টিলারি হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত কিছুদিন ধরে হিজবুল্লাহ তাদের হামলার সক্ষমতা বাড়িয়েছে। যুদ্ধের শুরুর দিকে সংগঠনটি যেই পরিমাণ হামলা চালাত, এখন তার চেয়ে বেশি এবং শক্তিশালী হামলা চালাচ্ছে। ক্রমশ হিজবুল্লাহর হামলার পাল্লাও বাড়ছে। এমনকি ইসরায়েলের অভ্যন্তরে ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে হিজবুল্লাহর ছোড়া রকেট ও মিসাইল। ইসরায়েলের চ্যানেল 13কে দেশটির সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড বলেছেন, যুদ্ধের শুরুর দিকে হিজবুল্লাহ যেসব দুর্বলতা ছিল সেগুলো তারা দ্রুতই কাটিয়ে উঠেছে। বিশেষ করে তাদের ড্রোন হামলা ক্রমশই নিখুঁত হয়ে উঠেছে এবং ইসরায়েলি শনাক্তকারী যন্ত্রগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে হিজবুল্লাহর ড্রোন হামলা ঠেকানো। তিনি বলেন, হিজবুল্লাহর ড্রোনগুলোতে এমন কিছু জেমিং সিস্টেম রয়েছে যার কারণে সেগুলোকে চিহ্নিত করা যাচ্ছে না। এ বিশ্লেষক বলেন, যুদ্ধের শুরু থেকে হিজবুল্লাহর হামলায় ২০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার মধ্যে গত ২ সপ্তাহে নিহত হয়েছে অন্তত ৪ জন, যা থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলকে এই লড়াইয়ে চড়া মূল্য দিতে হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার ছবি প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। হুথিদের সামরিক গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি ইয়েমেনের আল বাদায়া এলাকার আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। খবরে বলা হয়েছে, ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে যুক্তরাষ্ট্রের ড্রোনটি ধ্বংস করেছে। হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইলের সাহায্যে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে হুথিরা। নরওয়ে জানিয়েছে, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC যদি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে তাকে গ্রেফতার করবে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ICC বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছে নরওয়ে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিল। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থেইডে বলেছেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে এলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ। নরওয়ের একটি অনলাইন সংবাদপত্র বলেছে, নেতানিয়াহু নরওয়ে সফরে এলে তাকে গ্রেফতারের ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আমরা আশা করি ICCর সনদে স্বাক্ষর করা সব রাষ্ট্র একই কাজ করবে। গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে নেতানিয়াহু ও ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে। ICCর শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন। এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের অন্য 2 নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তিনি। এখন পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবে ICCর বিচারপতিদের একটি প্যানেল। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোর সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে। সহিংসতার 2টি মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা। করাচির একটি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে খালাস ঘোষণা করেছে।
2 বছর আগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে 25 মে আজাদি মার্চ বিক্ষোভের সময়ে সহিংসতা, দাঙ্গা, জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য নিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে থানায় মামলা করা হয়েছিল। পিটিআইয়ের কৌশলী নাইম পাঞ্জোথা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে বলেছিলেন, যিনি এই মামলা করেছেন তিনি এর জন্য অনুমোদিত ব্যক্তি নন, তাই এই মামলা টিকতে পারবে না। এছাড়া তিনি যুক্তি দেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এর কোনো ভিডিও প্রমাণ দেখানো হয়নি। অভিযোগ ভিত্তিহীন বলে ইমরান খানকে খালাস দিতে আবেদন করা হয়। একই সঙ্গে দাবি করা হয়, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পিটিআইয়ের কৌশলী বলেন, পিটিআইয়ের নেতা ও সমর্থকেরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন, কিন্তু পুলিশের গুলিতে গাছে আগুন লেগে যায়। 2022 সালের 25 মে ইমরান খান সরকার বিরোধী বিক্ষোভের জন্য হক কি আজাদি নামের বিক্ষোভ করেছিলেন। সরকার এ সময় 144 ধারা জারি করে। ইমরান খানের সমর্থকদের ইসলামাবাদে আসা ঠেকাতে রাস্তায় কন্টেইনার বসানো হয়, কিন্তু তা সরিয়ে পিটিআইয়ের সমর্থকেরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ইমরান খানের বিরুদ্ধে প্রায় 70টি মামলা রয়েছে। রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় দুর্নীতির অভিযোগে গত বছরের 5 আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।